সব জল্পনা কল্পনার অবসান, নানান নাটকীয়তা, সন্দেহ সংশয়ের অবসান। তারেক জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিশ্বের 11টি দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা। ডক্টর ইউনূসের বিরাট বিজয়। 1971 সালের পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সে বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য, যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট এয়ারফোর্স, মানে পাইলট ট্রেনিং। এখানে যাচ্ছে, এটা একটা গ্রেট ডিসিশন, ভারত কোনোভাবে মানতে পারতেছে না। ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেই দিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয়, সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম। জেনে নিত, কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না, তাহলে জেলে যেতে সমস্যা কি? হাসিনার থোতামুখ বোতা হয়ে যেত, আর 5ই আগস্টে বিয়ের মতো জেল থেকে বাইরে। আর হাসিনা যদি ফাঁসি দিত, তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যেত। দল তো থাকলোই, দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট, ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যেত, জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়েছে। যারা নতুন হিসাবে সামনে আসবে, সবগুলাই ভাই এক একটা চমক থাকবে। এই গেমটা কেন খেলছে জানেন? ওনারা আগে ওনাদের 300 আসনে ওনাদের ক্যান্ডিডেট দিয়া বিএনপির কে ক্যান্ডিডেট, বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এগুলো দেখা নিল। বিএনপি 23 জায়গায় আবার রদবদল করতেছে, ওইটাও দেখা নিল। এটা দেখার পর এই তফসিল ঘোষণার আগেই দেখবেন জামাত ইসলামের আরো অনেক নতুন মুখ আসবে। এর মধ্যে ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, এর মধ্যে ভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী পাবেন, এবং এর মধ্যে অনেক নাম করা, হ্যাঁ ভাই, আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষও পাবেন। অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে, কারণ এরা বেটে নেয় আর গান দেয়। এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বাইনা দেয় না, এরপর আরো না দেখবো, আর আমার খোঁজখবর না দেখবো না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোর বাইনা দিব। তখন আমি এরকম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই, রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপি শুনলে হার্ট ফিল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিটিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতে তারেক রহমান বিএনপির জন্য শোকিং নিউজ। এখন শুনেন, হার্ট অ্যাটাক করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা, ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তো তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না, আপনারা জানেন না। হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। বাংলাদেশের সিটিজেন না, ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন? সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই, গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে 13 তারিখ দেওয়ার পরও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো।
নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসে নাই আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে, আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে। এরকম ঘটনা ইরানেও ঘটেছিল। ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল, এটা একটা কমিউনিস্ট ধান্দাবাজ। আমি বলেছি না, ভোটের আগে ভাত দে। তরমুজের দাম এত বেশি কেন, আমরা কি জন্য বিপ্লব করেছি? খোমেনি বলে দিয়েছিলেন তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি, আগে মানুষের মুক্তি দরকার। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। এই যে দুইটা খবর, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন এই একটা, আর ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, এই দুইটা খুবই বিএনপির হার্ট অ্যাটাক করার মতো, বিএনপির জন্য শকিং, ভূমিকম্প বিএনপিতে। এই খবরের মাধ্যমে তারেক রহমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে। শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা, আসলে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা অ্যাটলিস্ট নাই। বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন। সোজানা রাজনীতি। বিপ্লব হয়ে গেছে 1.5 বছর, আপনি বাংলাদেশে আসবেন না, বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না। দিস ইজ বাংলাদেশ। লিবারাল ডেমোক্রেসি চর্চা করেন, আবার তার লিবারাল ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্রের যুগ শেষ, পারিবারিক কোটায় প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ, এটা বাংলাদেশে আর চলবে না। দর্শক, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার 25 নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 11টায় বৈঠক শুরু হয়। এটা ঐতিহাসিক। বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পণ করছে। গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে, কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র, ভারতের সব ষড়যন্ত্র, আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে, পাস হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। এখন যা স্বাক্ষর গেজেট, ওটা কেউ ঠেকাতে পারবে না। এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছি? হ্যাঁ, বিএনপির কথা বলবো। বিএনপি তো ষড়যন্ত্র করছে, প্রমাণ কি? আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে। ওই ডক্টর ইউনূস তো মিস্টার তারেক রহমান, জাতীয় ইমাম তারেক রহমান, চকবাজার মসজিদের ইমাম তারেক রহমান। আলু পেঁয়াজ সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো গণভোটের অধ্যাদেশই চূড়ান্ত করেছে। কোথায় আলু পেঁয়াজ সংরক্ষণাগার? নাই তো। কেমন লাগে এখন বিএনপি? কেমন লাগে? চ্যাপ্টার ক্লোজ। দৃশ্যপাট থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র, বিদেশে থেকে রাজনীতি করা, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব দেওয়া শেষ হয়ে যাচ্ছে। সময় নেই, ট্রেন ছেড়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষণ সংস্থা যায়, এখন 10 দিনের মধ্যে প্রথমার্ধে ঘোষণা করা হবে, সানাউল্লাহ বলেছেন। এখন চিন্তা করেন এখন কি হবে। তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন, ভোটার হবেন, সব ঠিকঠাক করা সম্ভব? পাসপোর্ট করবেন সম্ভব? এখনো আসার তো নামগন্ধ নাই। যদি এমন হতো যে না এই পরশুদিন আসবেন, অথচ কোথায় থাকবেন কোনো কিছুই কিন্তু ফিক্স না এদিকে, তবে তারেক রহমানকে পরামর্শ দিই, আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক। আমি চাই যে তারেক রহমান আসুক, রাজনীতি করুক, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক, বাংলাদেশের ভোটার হোক। অসুস্থ মায়ের ওসিলায় তারেক রহমান, খালেদা জিয়া এখন আইসিইউতে, এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক, তারপরে রাজনীতি স্বাভাবিক হন। ঠিক আছে, এবার আপনি প্রধান বিরোধী দল হোক, বিরোধী দলীয় নেতা হন, পরের বার আপনি প্রধানমন্ত্রী হন, শুভকামনা, কিন্তু রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যায়েন না। তারেক রহমানকে দরকার আছে বাংলাদেশে। আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না, আমরা এটা চাই। আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক, সেটাও আমরা চাই। এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম এটা ভুল প্রমাণিত হোক, অসুস্থ মায়ের উচিলায় চট করে বাংলাদেশে চলে আসুন, এই পরামর্শ দিয়ে দিলাম। কারো কাছে টুপি গুলো বিক্রি করছো? হ্যাঁ স্যার, একজনই সবগুলো লয়ে গেছে। ওরা এদিক দিয়ে যাইতেছিল, ছোট্ট একটা মিছিল, হঠাৎ করে মিছিল থেকে বাইরে আইসা ওই টুপি গুলা দেখা পছন্দ করে নিয়ে চলে গেল। দেখছেন? হ্যাঁ, নির্বাচন আসলে টুপি দরকার হয়। আবার এই টুপি কিন্তু অন্ধকার জগতে, মানে এই যে অন্ধকার জগৎ বলতে আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো, এই যে রংবাজির জগতে, ওইখানেও কিন্তু এই টুপি শব্দটা ব্যবহার করে। বহু রকম মানুষের সাথে চলাফেরা করছি। ওই যে বলে না 12 ঘাটের পানি খাওয়া, ওই 12 ঘাটের পানি খাওয়া মানুষ আমি। ওই অন্ধকার জগতে কি বলে জানেন? ওই ওরে টুপি পরাইয়া দে। এর মানে কি জানেন? ওরে ধরা খাওয়াইয়া দে। মানে কিছু ইয়া বা দিয়া বা অন্য কিছু দিয়া, আর্মস ট্রান্স পুরান একটা কিছু দিয়া পুলিশে ইনফর্ম কইরা ধরাইয়া দিবে। ওর মানে ওরে টুপি পরাইয়া দে। চিন্তা করেন। আর নির্বাচন আসলে কেন টুপি লাগে এটা তো ভাই বুঝেনি আপনারা না। ধর্ম একটা ব্যাপার আছে, ধার্মিক লোকদের মানুষ পছন্দ করে। এখন টুপি লাগায় যদি আমি ভোট চাইতে যাই, ওনারা ধরেই নেবে যে আমি একজন ধার্মিক মানুষ। সাথে যদি দাড়ি থাকে আরো ভালো, আবার যদি একটা পাঞ্জাবি পড়তে পারি আরো ভালো।
আবার যদি মাথায় একটা পাগড়ি লাগাইতে পারি টুপির বদলে তাহিরি সাহেবের মতো, তাইলে তো ভাই জবাবই নাই। হায় হায়, তাহিরি সাহেবের সাথে, তাহিরি সাহেব বলতে আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি? ওই যে ঢেলে ঢেলে উনি, ওনার পাশে ফজলুর রহমান সাহেবকে দেখলাম। ওনার পাশে ফজলুর রহমান সাহেব বসে রয়েছে, উনি ওয়াজ করতেছে আর বলতেছে আমাদের ফজলুর রহমান সাহেব হলো বীর মুক্তিযোদ্ধা, উনি সুন্নি মুসলমান, এই ধরনের কথাবার্তা বলতেছিল। ফজলুর রহমান সাহেবের মাথার মধ্যে টুপি দেখছি, তখন আমার মনে করতেছিল হায় হায়, উনি না বলছে মা বোনদেরকে বলছিল না, হ্যাঁ হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয়, মোল্লাদের বাচ্চা যেন পেটে না নেয়, সেই লোক ওইখানে বসে রয়েছে। কেন? সামনে নির্বাচন। আমার উনি এর মধ্যে একটা কথা বইলা ফেলাইছে, আমি খুব চিন্তায় পড়ে গেছি। ওনাকে না সবাই পাহারা দিয়ে রাখতে হবে, এখন নেওয়ার দরকার নাই, নির্বাচনের পরে, এই তো আর 2.5 মাস 3 মাসের মধ্যেই তো নির্বাচন, এই নির্বাচনের পরে ওনাকে পাহারা দিয়ে রাখতে হবে। কারণ উনি একটা কথা বলছে, জামাত ইসলাম যদি ক্ষমতা আসে উনি বিষ খাবে। আবার উনার এলাকায় দেখলাম ভাই কি গরম বক্তব্য রাখতেছে, ফানা বানাইতেছে তো, বান্দির পুত, রাজাকারের পুত, কি জানি কয় উনি, কিন্তু যা ইচ্ছে তাই বলুক, বলার অধিকার রাখে। কারণ কি জানেন, বর্তমান সরকার দেখাই দিয়া গেল স্বাধীনতা কাকে বলে। হ্যাঁ ভাই, একটা জিনিস খেয়াল করেন, যেসব কথা আমরা বলি ওই কথা যদি আগে 15-16 বছর আগে বলতাম তাইলে কি চিন্তা থাকতে পারতাম না, সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে যাইতো। সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন, যা ইচ্ছা তাই বলেন না কেন, কোন রকম প্রবলেম নাই। পুরা স্বাধীনতা যাকে বলে গণতন্ত্র। হ্যাঁ ভাই, 54 বছর পর গত 15 মাস সত্যি সত্যি স্বাধীনতা ভোগ করলাম, প্রাণ ভৈরা স্বাধীনতা ভোগ করলাম। গণতন্ত্র কাকে বলে দেখলাম, আগামীতে দেখতে পাবো কিনা জানি না। যাই হোক, টুপিতে আসি আবার। গতকাল নাকি পরশুদিন চীন মৈত্রী সমিতিতে ইমাম এবং খাদেমদের একটা মহা সম্মেলন ছিল। ওইখানে সব রাজনৈতিক দলের থেকে মানুষজন ছিল, কেউ বাদ যায় নাই, সবাইকে নিয়েই এই সমাবেশ। আবার ওই যে ভার্চুয়ালি ওইখানে যোগ দিছে তারেক রহমান সাহেব, আর ওনার হইয়া ওইখানে বক্তব্য রাখতেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব, মাথায় টুপি ছিল। যাই হোক, সামনে যারা বসা ছিল 90% মাথায় টুপি ছিল, যেহেতু হুজুরদের অনুষ্ঠান। ওইখানে উনি বক্তব্য দিতে দিতে এমন একটা জায়গা পৌঁছে গেছে, বক্তব্য দিতে দিতে শরীর কিন্তু গরম হয়ে যায়, উত্তেজনা চলে আসে। আর ওই উত্তেজনা আসার পরই উনি একটা কথা বলছে, যেটা নিয়ে ভাই, হ্যাঁ ভাই, খুব বেজ্জতিকর ঘটনা ঘটছে ওইখানে। আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল। হ্যাঁ, উনি তো সবই দেখতেছিল পর্দার মধ্যে কি ঘটতেছে। ঘটনা তো সবাই চাই না গেছেন ভাই। ওই যে জাতীয় ইমাম বলছে তারেক রহমান সাহেবকে সালাউদ্দিন আহমেদ সাহেব। এই সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার শিক্ষক ছিলেন, শিক্ষক ছাত্রকে জাতীয় ইমাম বলছে। এটা কিন্তু হুট করে বলে নাই, কথা সাজায় আনতে আনতে ঠিক এইভাবে বলছে। আপনাদের ভাষায় বলি, আমাদের জাতীয়তাবাদী দলের একজন ইমাম আছে, সে হলো আমাদের জাতীয় ইমাম তারেক রহমান সাহেব। এই কথাটা বলার পর ভাই ওইখানে যা ঘটা গেল, ভুয়া দালাল র এজেন্ট, মানে পুরো একটা হুলস্থুল কাণ্ড। আমার নিজেরই লজ্জা লাগতেছিল, তাই না? কেমন একটা ব্যাপার। হবু প্রধানমন্ত্রী লন্ডন থেকে বৈশা দেখতেছে, শুধু কি উনি দেখতেছে, সারা বিশ্বের বাঙালিরা দেখতেছিল না? আর ওই টাইমে যদি এরকম ভুয়া দালাল বলে কেমন লাগে? আসলে হয়েছে কি জানেন, কথার মধ্যে না হুঁশ রাখতে হবে। কথা ভাই ডেঞ্জারাস জিনিস তো ভাই, ছোট্ট একটা কথা অনেক বড় ঘটনা বইটা যেতে পারে। রাজাকারের নাতি পুতি, ওই একটা কথায় দেখেন কত বড় ঘটনা ঘটা গেল। 54 বছরের ইতিহাসটাই ভাই উল্টা গেল, পুরো উল্টা গেল শুধু রাজাকারের নাতিপুতি বলাতে। এখনো বলে রাজাকারের নাতিপুতি, তো না, আরো খারাপ ভাবে বলে, জঘন্য ভাবে বলে, এমন অপমান কইরা বলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, কোনো প্রতিবাদ নাই, কেউ কোনো বাধাও দিচ্ছে না। কারণ ওই যে একটু আগে বললাম, 54 বছরের মধ্যে এই প্রথম আমরা স্বাধীনতা ভোগ করতেছি। যাই হোক, আগের কথায় ফেরত আসি। সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা আসলে উনি কি বুঝাইতে চাইছিল? ইমাম অর্থ কি? নেতৃত্ব যে দেয়। কিন্তু কার নেতৃত্ব? ভাই ডাকাইতেরও তো নেতা আছে, তাই না? চোরেরও তো নেতা আছে, হাইজাকারেরও নেতা আছে, কিন্তু ধর্মীয় নেতা, ইসলাম ধর্মের নেতাকেই বলা হয় ইমাম, তাই না? আর জাতীয় ইমাম মানে কি জানেন? সারা বাংলাদেশের এই জাতির ইমাম। ওইভাবে বলা ঠিক হয় নাই, আর মানায়ও না। কেন মানায় না জানেন? ধরেন আমার পুরো ফেসটা হইলো ছিলা মুরগির মতো, হ্যাঁ, ছিলা মুরগির মতো, চুলের কাটিং ফাটিং সেই রকম, কিন্তু আমি নিজেকে ইমাম হিসাবে যদি দাবি করি, এটা মানায় না। আমরা দেখা কিভাবে অভ্যস্ত যে এমন একজন মানুষ যার কপালে এখানে দাগ আছে, নামাজ পড়তে পড়তে দাগ কইরা যায়, হুজুর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এবং দেখে আসতেছি উনি সত্যি একজন ভালো মানুষ, আমাদের মসজিদে নামাজ পড়ায়, তাকে আমরা ইমাম সাহেব বইলা ডাকি, তাই না? এরকম হইলে তো মানায়। কিন্তু আমি জিন্সের প্যান্ট পইরা হঠাৎ কইরা আইসা ছিলা মুরগির মতো দাঁড়ায় যদি ইমাম দাবি করি, মানায় না, দেখতে মানায় না। কোন টাইমে বলতেছি? নির্বাচন সামনে, এই সামনে নির্বাচন
রাইখা এই ধর্মের কথাগুলো কেন বারবার আসতেছে? ধর্মীয় বাণী কিন্তু সবাই দিতে চাচ্ছে, সবাই বুঝাইতে চাইতেছে আমি ধর্মের সঙ্গে আছি, আমি মুসলমান। ফজলুর রহমান সাহেব এখন বলে যে আমি ঘর থেকে বের হইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইর হই, আমি কোনো কাজের আগে দোয়া পড়া নেই, সূরা পড়া নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বক্তব্যের মধ্যে এইসব বক্তব্য কেন রাখতে হইতাছে যে আমি সব কথা শেষে ইনশাআল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি? কেন বক্তব্যের মধ্যে রাখতে হচ্ছে? কিছুদিন আগেও এটার প্রয়োজন হয় নাই। তার মানে কি ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন? ধর্ম ব্যবসা বলবো না, ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন। আবার আপনি প্রশ্ন করতে পারেন জামাত ইসলাম কি ধর্মকে কাজে লাগায় না? ওনারা কি বলে না ওনাদের মহিলারা নাকি ঘরে ঘরে যায় বলে বেহেশতের টিকিট পাবেন জামাত ইসলামকে ভোট দিলে? এই কথাটা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওনারাও বলে, কিন্তু ওনাদের বলার পিছনে না যুক্তি আছে। কি যুক্তি জানেন? ধর্মের টিকিটটা আপনারা এই ন্যারেটিভটা ছড়াইতেছেন, একটা দল আছে ভাই এই কথাটা বইলা বেড়াইতেছেন, বইলা মানুষের মনকে বিষায় দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু না, কথা ওইটা সত্যি না। সত্যিটা কি জানেন? ওনারা যে ধর্মটা পালন করে এবং এই ধর্ম পালন করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, সৎ পথে চললে, ঈমান সঠিক রাখলে আপনি বেহেশতে যাইতে পারবেন, এই ধরনের কথাই তো বলে। ইসলাম ধর্মের বাইরে কোনো কথা বলে? নিশ্চয়ই না। এবং আমরা যে মসজিদে যাই, ওনারা আমাদের যে খুতবা দেয়, আমাদেরকে তো বুঝায়, কি বুঝায়? এই ধর্মের কথাই তো বুঝায়। ওই কথাগুলোর মানে কি? আপনি যদি সত্যি সত্যি পারফেক্ট একজন মুসলমান হইতে পারেন, তাহলে আপনি বেহেশতে যাইতে পারবেন। আর ওই বাণীটা ওনারা ছড়ায়, আর ওর সঙ্গে আইনা এখন জুড়ে দেওয়া হয়েছে বেহেশতের টিকিট। এক কথা, আপনাদের কথা ঠিক আছে। কেন ঠিক আছে ভাই? এই রাজনীতিতে এগুলা চলে। আমি আপনাকে ডাউন করতে চাইবো, আপনি আমাকে ডাউন করতে চাইবেন, এটা তো চলতেই পারে। যেমন দেখেন আমাদের এই যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা কথা বলছে, একই দিনে মানে জাতীয় ভোট আর গণভোট একই দিনে হইলে জেনোসাইড হয়ে যাইতে পারে, এরকম একটা কথা বলছে। এটা নিয়েও কিন্তু এখন চারিদিকে ভাই টক শো আরম্ভ হয়ে গেছে। উনি এটা কি বুঝাইতে চাইলো? জেনোসাইড মানে তো গণহত্যা, তাই নাকি গণহত্যার হুমকি দিল? না না, এরকম কিছু না, বুঝতে হবে ভাই। হ্যাঁ ভাই, আমাদের দেশে একটা সিনেমা হয়েছে না, জহির রায়হানের স্টপ জেনোসাইড, মানে বন্ধ করো গণহত্যা, ওই অর্থে ওই ছবিটা বানাইছিল। আর উনি যেটা বুঝাইতে চাইছে সেটা কিন্তু ওই বৃহৎ অর্থে গণহত্যা না, মানে একটা ভয় ঢুকাইছে যে ওই একই দিনে যদি এটা হয় তাহলে এরকম একটা গন্ডগোল হইতে পারে, একজন আরেকজনের উপরে ঝাঁপায়া করতে পারে, ভাই হত্যাকাণ্ড হইতে পারে, এরকমই বুঝাইছে। অত গভীর ভাবে নিতে নাই। যাই হোক, গভীর ভাবে নেওয়াটাও আমি খুশির খবর মনে করি, কারণ গণতন্ত্রের মধ্যে এগুলো থাকতে হবে। যে যাকে ডাউন করতে পারে আলোচনায় রাখতে হবে তো ভাই, আলোচনায় রাখতে হবে না? সামনে তো নির্বাচন, দেখেন এই নির্বাচনের কিন্তু অনেক রকম খেলা এখন আবার নতুন করে শুরু হয়েছে। দেখবেন জামাতে ইসলামের যারা আগে ছিল 300 আসনই তো ওনারা ওনাদের সদস্য দিয়ে রাখছে, ওইখান থেকে 80% পিছনে সিটে নিয়ে আসবে, নতুন মানুষ সামনে আনবে। আর যারা নতুন হিসাবে সামনে আসবে সবগুলাই ভাই এক একটা চমক থাকবে। এই গেমটা কেন খেলছে জানেন? ওনারা আগেই ওনাদের 300 আসনে ওনাদের ক্যান্ডিডেট দিয়া বিএনপির কে ক্যান্ডিডেট, বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এগুলো দেখা নিল। বিএনপি 23 জায়গায় আবার রদবদল করতেছে, ওইটাও দেখা নিল। ওইটা দেখার পর এই তফসিল ঘোষণার আগেই দেখবেন জামাত ইসলামের আরো অনেক নতুন মুখ আসবে। এর মধ্যে ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, এর মধ্যে ভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী পাবেন, এবং এর মধ্যে অনেক নাম করা ভাই আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষও পাবেন। অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে। এর মধ্যে শুনলাম এনসিপি নিজেরাই একটা জোট করতেছে, ভালো। ওনাদের সঙ্গে 4-5 জন আছে আমার বাংলাদেশ, মানে এবি পার্টি, আমার বাংলাদেশ। ফুয়াদ সাহেব বোধহয় ওনাদের সঙ্গে গেছে, মঞ্জু সাহেব আছে, আরো অনেকেই আছে, শোনা যাচ্ছে। যাই হোক, শোনা কথা বাদ দেই, যেদিন ওনারা নিজের মুখে বলবে সেদিন এগুলো নিয়ে আলোচনা করব, ভালো করলো না মন্দ করলো। মাত্র তো ভাই নামছে রাজনীতিতে, সময় অনেক বাকি, অনেক লম্বা পথ বাকি। আরে ভাই, রাজনীতিতে যে একবার ঢুকে না ভাই আর ভাই হইতে পারে না, ওই রাজনীতিতেই থাকে। আপনারা খেয়াল করে দেখেন, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসছিল রাজনীতিতে ঢুকছিল মধ্য বয়সে, তারপর কি আর বাইরে হইতে পারছে? ওনারে জেলে রাখছে 5 বছর, ওইখান থেকে বাইরে হইয়া আবার সেই রাজনীতিতেই ঢুকছে, এবং মৃত্যুর আগে হাসপাতালে চলে গেছিল। ওই হাসপাতাল থেকেও ভাই উনি নির্বাচনের আলোচনা করছে, মানে মরার আগ পর্যন্তই ওই রাজনীতিতে ছিল। আবার দেখেন শেখ হাসিনা ভাই এত হত্যাকাণ্ড কইরা, এত রাহাজানি অপকর্ম কইরা চলে গেল, চলে যাওয়ার পর উনার ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু সে রায় উনি মানে না, এখনো বলে আমি ফেরত আসতেছি, আইসা আবার রাজনীতি করবে, আবার দেশের সেবা করবে। মানে একেবারেই ওই যে সিংহাসনে বৈশা, ওই চেয়ারে বৈশা কবরে যাবে, এর আগে যাবে না, যাইতে চায় না। আর জ্বলন্ত প্রমাণ আরেকটা কি জানেন? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু হাসপাতালে। কিভাবে আছে আপনারা জানেন? ওনার অনেক প্রবলেম দেখা দিছে, যার জন্য ওনাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসলে ভাই কিডনি পেশেন্টকে না ঘরের মধ্যে ভাই অনেক যত্নে রাখতে হয়, তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু আলাদা। 1 ফোঁটা লবণ খাইতে পারবে না, একটুখানি যদি ভাই মুসুরির ডাল খাইতে ইচ্ছা করে খাইতে পারবে না, ওইটা ওনার জন্য হারাম। যদি একটু মাংস খাইতে ইচ্ছা করে, সেই মাংসকে জানেন 20-25 মিনিট আগে জাল দিতে হবে, শুধু সিদ্ধ পানিতে, সাদা পানিতে জাল দিয়া ওই পানিটা ফেলা দিয়া ওই মাংস রান্না করে 1 টুকরা মাংস খাওয়াইতে পারবেন। হ্যাঁ ভাই, অনেক কষ্ট একজন কিডনি পেশেন্টের। আপনারা এই যে
এর মধ্যে নিয়ে গেলেন সামরিক অনুষ্ঠানে। এই সামরিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কোন ডাক্তার অনুমতি দিয়েছে আমি জানি না। আমার মনে হয় পৃথিবীর কোন ডাক্তারই উনাকে এইভাবে সবাই ভিতরে যাওয়ার অনুমতি দিবে না, উনাকে আলাদা থাকতে হবে, যত্নে রাখতে হবে। এই যে উনি গেলেন, যাওয়ার পরই দেখেন এখন আবার হাসপাতালে অনেক রকম প্রবলেম দেখা দিছে। আল্লাহ মাফ করুক, আপনারাও মাফ করবেন। এখন যে কথাটা বলবো এই কথাটার জন্য আমাকে মাফ করবেন। দেখেন ওনার কি অবস্থা আমি তো বুঝতে পারতাছি। আমার ওয়াইফের এই অবস্থাটা তো ছিল, এর মধ্যে দিয়ে আমাকে যাইতে হয়েছে ভাই। আমি বুঝতে পারতাছি কষ্টটা। হায় হায় কি যে কষ্ট ভাই, আপনারা জানেন না। সেই মানুষটাকে আপনারা 3 জায়গায় দাঁড় করাইয়া দিয়েছেন, এটা কোনো কথা? তার মানে কি ওই যে একটু আগে যা বললাম, কেউ একবার রাজনীতিতে দৌড়ায় গেলে ভাই ওই চেয়ার থেকে ডাইরেক্ট কবরে যাইতে চায়, চেয়ার ছাড়তে চায় না। এই মুহূর্তে তো ওনার বিশ্রামের দরকার। ওনাকে 3 জায়গা থেকে দাঁড় করায় দিয়া আমাদেরকে কি রাজনীতি দিবেন? উনি কি ওই 3টা জায়গায় যাইতে পারবে? নিশ্চয়ই যাইতে পারবে না। হ্যাঁ, ঘর থেকে উনি ওই ভার্চুয়ালি আপনাদের ওই 3টা জায়গা যেখানে যেখানে দাঁড়াইছে ওইখানে কথা বলতে পারবে। তার মানে কি আপনি লন্ডন থেকে কথা বলতেছেন, উনি ঘর থেকে। তার মানে কি এই ইন্টারনেটের মাধ্যমে, ওয়াইফাই মাধ্যমে আপনিও কথা বলতেছেন লন্ডন থেকে, উনিও ঘর থেকে। এইভাবেই কি বাংলাদেশের রাজনীতিটা চলবে? এইভাবেই চালিয়ে নিবেন? এটা কোনো কথা? গতকালকে রিয়াকশন দেখেন নাই, যেভাবে ভুয়া ভুয়া বলতেছিল, কেন রিয়াকশন দিচ্ছিল? আপনাকে সামনে রাখা এটা বুঝতে হবে। কারণ কি জানেন, ওই যে মানুষ এখন না ওই আগের মতো নাই। ডক্টর ইউনূসের বিরাট বিজয়, অ্যাট দি সেম টাইম তারেক রহমানের বিরাট পরাজয়। দর্শক, পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল, লন্ডন কেলেঙ্কারি। ইউনূস তারেক রহমান একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটা সম্পূর্ণ অন্যায্য। তারেক রহমানের সাথে বৈঠক করতে ইউনূস কিছুতেই লন্ডন যেতে পারেন না, এটা ছিল একটা ব্লান্ডার। এবং লন্ডন সফরের তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনূসের কোনো মিটিংও হয়নি। লন্ডন সফরের বড় অর্জনই ছিল তারেক রহমানের সাথে মিটিং, এবং মিটিং শেষে জয়েন্ট স্টেটমেন্ট, এটা ছিল একটা গ্রেট ব্লান্ডার। জামাত চরমনাই, এনসিপি সহ সবাই এটা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল, ইউনূসকে সমালোচনায় বিদ্ধ করেছিল। এবং এত টাকা খরচ করে তারেক রহমানের সাথে বৈঠক, এবং ওই বৈঠকে কিছু চুক্তি হয়েছিল যে কত আসনে বিএনপিকে ক্ষমতা এনে দেবে। 240 আসনের কথা ভাবা হয়েছিল। এখন 240 আসনে এটা ঠিক করে দেবে কে, ইউনূস না তারেক রহমান? অনেক বিষয় আছে, আমরা জানি, বলি নাই। কিন্তু ইউনূস মুহূর্তে উপলব্ধি করতে পেরেছেন যে না, বিএনপিকে তো একটা চুক্তি বা বৈঠক করে মোটামুটি ঠান্ডা করেছে। কারণ ওই বৈঠকের আগের দিনও অমুকের পদত্যাগ চাই, তমুকের পদত্যাগ চাই, ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, নানান কথাবার্তা। কিন্তু বৈঠকের পর সব চুপ, ঠান্ডা। তো ইউনূস দেখলেন যে না, বিএনপিকে তো ঠান্ডা করতে পেরেছি, কিন্তু ওই লন্ডন সমঝোতার উপর আবার টিকেও থাকা যাবে না, জনগণকে সুষ্ঠু নির্বাচন করতে হবে। লন্ডন বৈঠকটাই ছিল মূলত কিভাবে কারচুপি করে সেই 111 টাইপের নির্বাচন করে তারেক রহমানকে ক্ষমতা এনে দেওয়া যায়। কিন্তু না, সেটা করা যাবে না। ক্ষমতায় অন্য কোনোভাবে পিছনের দরজা দিয়ে কাউকে এনে দেওয়া যাবে না। ইউনূস উপলব্ধি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে। সারা পৃথিবীকে সাথে নিয়ে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটি হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই জায়গায় মূল যে পয়েন্টটা দেখেন, তা ইউনূস বিএনপিকে ঠান্ডা করলো যে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চায় না। আবার দেশ বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। মানবিক করিডোর নিয়ে কি তুলকামাল কাণ্ডটা বিএনপি ঘটিয়েছিল, এখন আর মানবিক করিডোর নিয়ে কোনো কথা নেই। এই যে বিএনপিকে থামিয়ে দিতে পারা, এটি হচ্ছে ইউনূসের আসল বিজয়। এবং দেখেন, এই যে বললাম যে বিএনপির নাকে বড়শি লাগিয়ে ইউনূস বিএনপিকে ঘুরাচ্ছেন। দলিল, গণভোটে রাজি না, গণভোট এই সেই খারাপ। এমনকি তারেক রহমান নিজে বলেছেন গণভোট আলু পেঁয়াজের চাইতেও কম গুরুত্বপূর্ণ। সেই গণভোটের তারিখ ইউনূস ঘোষণা করেছেন, মানে ফাইনাল করেছেন যে গণভোট হবে। এটা বিএনপির মধ্যে একটা চপে টাকা। আবার গণভোটে তো বিএনপি রাজি ছিল না, এক পর্যায়ে রাজি হয়েছে, জুলাই সনদে সাইন করেছে, সবকিছুই কিন্তু করিয়েছে। এবং তারেক রহমান দেশে আসতে পারে না। ইউনূস বলেছে যে আসেন, আমরা সব হেল্প করবো, কিন্তু তারেক রহমান দেশে আসেন না। আসার সম্ভাবনা আমি দেখছি না। লজ্জা শরম নেই বিএনপির। প্রত্যেক মাসে বলে অমুক মাসে, এই মাসে আসবে, কিন্তু ওই মাসে আর আসে না। মানে বিএনপির কথার কোনো ক্রেডিবিলিটি নাই। কিভাবে আসবেন? দেশে আসতে পারবেন না। মানে বিএনপি এমন বিপদে পড়েছে যে একদিকে খালেদা জিয়া মারা যাচ্ছে, আর একদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না, পারবেন, হাইপ তৈরি করতে পারবেন না। আসলে উল্টো অ্যাকশন হবে, বিএনপি আরো বেকারে পড়ে, বিএনপির উপর তার নিয়ন্ত্রণ থাকবে না, তাকে দায় নিতে হবে চাঁদাবাজির। এগুলো সব মিলিয়ে তারেক জিয়ার একটা বিরাট পরাজয়। যে ইউনূসের সাথে বৈঠক করলেন, সেই অবৈধ সমঝোতা থাকলো না, নির্বাচন সুষ্ঠুই হতে যাচ্ছে, আবার তিনি দেশেও আসতে পারলেন না, আর ইউনূসের বিরুদ্ধে বড় কিছু বলার মতো গ্রাউন্ডও নাই। তারেক রহমান নিজে হুমকি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে 1-2 পরে না, কিন্তু ডিসেম্বরে হয়েছে। এখন ডিসেম্বরে তিনি দেশে আসার কথা বলছেন। এটা তারেক রহমানের একটা বিরাট পরাজয়, যে তার রাজনীতি, আসলে তারেক রহমানের কোনো রাজনীতি নাই বাংলাদেশে। ব্রিটিশ সিটিজেন তারেক রহমান, কেন ব্রিটিশ সিটিজেন বাকি, এটা নিয়ে আলাদা আলোচনা করবো। তা আসতে পারছে না, অনেক প্রসিডিউর বাকি আছে। অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে আসে, এটা আমার যে কঠিন কিছু তাও না।
পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে এই সিস্টেমে। যেমন বিএনপি নেতাদেরকে ঢিল দিয়েছেন যে তোমরা চাঁদাবাজি করো, অর্থ পাচার করো, দুর্নীতি করো। ইচ্ছা মতো সবাই দুর্নীতি চাঁদাবাজিতে জড়িয়েছে। একদম টপ টু বটম সবার প্রমাণ ইউনূসের কাছে আছে যে কারা কোথায় কি আকাম করেছে। এখন বিএনপি এই যে দেখেন, জামাত রাজপথে নেমেছিল, সমাবেশ করেছে, মানববন্ধন, অমুক তমুক, হুমকি ধামকি, এমনকি এক পর্যায়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামাত। কিন্তু সেটা করা লাগেনি বা করেনি, সবকিছু মিলিয়ে হিসাব নিকাশ করে সেটা করেনি। কিন্তু বিএনপি কিন্তু এই যে বিএনপি সব জায়গায় ধরা খাচ্ছে, ওই যে চিঠি দিয়েছিল আরপিওর একটা সংশোধন পাস না করার জন্য, গেজেট প্রকাশ না করার জন্য, যে ছোট দল বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, অমুক তমুক, এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো কথাই তো রাখা হচ্ছে না। তারপরে বিএনপি তো মাঠে নামতে পারে না, কোনো কর্মসূচি দিতে পারে না। কেন? বাড়াবাড়ি করলে তো সব জয় বাংলা হয়ে যাবে, বাড়াবাড়ি করলে তো কঠিন ধরা খাবে। কারণ বিএনপি সবার মাল আছে ইউনূসের কাছে। এই কারণে ইউনূস নাকে বর্ষি দিয়ে বিএনপিকে ঘুরাতে পারছে। মূল ইউনূসের আসল বিজয়টা ইউনূস শুরু থেকে যেটা বলে দিচ্ছিলেন যে সুষ্ঠু নির্বাচন হবেই, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। আর তারেক রহমানের মূল টার্গেটই ছিল যে 111-এর মতো আমাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিয়ে দেওয়া হোক। 8 সালের নির্বাচনে যেটা হয়েছিল, তারেক রহমানের মূল টার্গেট, মূল রাজনীতি এটা। এই জন্যই লন্ডন বৈঠক, এটারই বন্দোবস্ত হয়েছে। কিন্তু না, সেটা হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। এবং এই কারণে তারেক রহমান দেশে আসতে পারছে না। 111 মার্কা নির্বাচনের আয়োজন ইউনূসের মাধ্যমে করাতে ব্যর্থ হচ্ছেন বলেই দেশে আসতে পারছেন না, আসেন না। যদি 111 মার্কা নির্বাচনের গ্যারান্টি বা এই বিশ্বাস থাকতো তাহলে এতদিন তারেক রহমান চলে আসতো। কিন্তু বিশ্বাস নেই বলে তিনি পারছেন না আসতে। এটাই হচ্ছে তারেক রহমান আসল পরাজয়। আর ইউনূস যেহেতু সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, সময় যত করাচ্ছে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বাড়ছে। এই প্রশ্নে এটাই হচ্ছে ইউনূসের বিজয়। সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে, সবাইকে ডাকছে, অবজার্ভ করার সুযোগ দিচ্ছে। পুরো নির্বাচন থাকবে ডিজিটাল প্রযুক্তির আওতায়। আপনি চাইলেও চুরি করতে পারবেন না, চুরি করলেও সেটার ফলাফল বাস্তবায়ন হবে না, ফলাফল বাতিল হবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।